আমার একটি জিজ্ঞাসা হচ্ছে যে আমার ক্লাস 10-এ পড়ে মেয়ে, এবারে মেয়েকে বলি যে কাউকে হিংসে করো না, কারোর সঙ্গে কম্পিটিশন করো না, কিন্তু আমার মেয়ে একদিন এসে বললো মা জানো ওই ওর সঙ্গে একটি মেয়ে পড়ে, সে তারই একটি মানে বান্ধবীকে বলছে শোন আমি না ওকে খুব হিংসে করি, মানে পড়াশোনার ব্যাপারে এই যে হিংসেটা এটা কি ছেলে মেয়েদের মানে আমি তখন একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম যে পড়াশোনার ব্যাপারে যে হিংসে করছে এইটা কি করা উচিত, বা এটা করতে করতে কি সে আরো বৃহত্তর হিংসের জগতে চলে যাবে? এইটা আমার একটি বিরাট জিজ্ঞাসা। মানে আমি সত্যি এই মানে 2-3 দিন আগে এটা আমি দ্বন্দ্বে পড়লাম। আমার মেয়ে এসে গল্প করছে যে মা জানো ওই মেয়েটি না, মানে তারা পড়াশোনা খুবই ভালো, আমার মেয়েও পড়াশোনা করে ভগবানের ইচ্ছে, তো বলছে ওই মেয়েটি আমার বলছে জানো মানে স্যার তার খুব সুনাম করেছে, আমার মেয়েকে বলছে শোনো একটা কথা বলি, তারা খুব বন্ধু কিন্তু বলছে জানিস তো আমি কিন্তু ওকে খুব হিংসে করি, ওকে আর একটি মেয়েকে। আমি ভাবছি যে তাহলে আমার মেয়েকে আমি কি শিক্ষা দেবো, এর তো পড়াশোনার জন্য। তোমার মেয়ে তো হিংসা করছে না, হ্যাঁ মানে তাকে কেউ হিংসা করছে কি না তা জানি না। হ্যাঁ মানে বাবা মাদের কি উচিত পড়াশোনার ব্যাপারে হিংসে করছে এটা কি প্রশ্রয় দেওয়া উচিত না দেওয়া উচিত নয়, আমার এইটাই জিজ্ঞাসা। ভালো ভালো জিজ্ঞাসা করেছি, প্রশ্ন না একেবারেই প্রশ্রয় দেওয়া উচিত না। পড়াশোনার ব্যাপারে হিংসা বা প্রতিযোগিতা এটা প্রশ্রয় দেওয়া উচিত না। তুমি আরো ভালো করে পড়াশোনা করো, তোমাকে যদি প্রতিযোগিতা করতেই হয় নিজের সাথে করো। তোমার আগে তুমি যেমন ছিলে, আগে তোমার মনোযোগ যেমন ছিল তার থেকে তোমার মনোযোগ আরো বাড়ছে কিনা সেই প্রতিযোগিতাটা করো। তুমি আগে যে যে সাবজেক্টে দুর্বল ছিলে সেই সাবজেক্টে তুমি উন্নতি করতে পারছো কিনা সেইটা তুমি আগে তুমি হয়তো 50 পেয়েছিলে, এবার তুমি 60 তুলতে পারছো কিনা তোমার জন্য। অন্যরা 70 তুলছে 80 তুলছে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের পারফরমেন্সটা উন্নতি করতে পারছো কিনা সেইটা করো। নিজের সাথে নিজের প্রতিযোগিতা করো, নিজেকে আরো উন্নত করার চেষ্টা করো, এইটা পাওয়া উচিত। দেখো এই ঠাকুর রামকৃষ্ণের কথা হচ্ছিল, তা আমরা এই কিছুদিন আগেই আমরা ঠাকুর রামকৃষ্ণের জীবনী পড়ছিলাম, লীলা প্রসঙ্গ। তাতে উনি যখন বিদ্যালয়ে যেতে আরম্ভ করলেন, ওনার বিদ্যালয়তে সব ভাল লাগতো, বন্ধু বান্ধব মাস্টারমশাই সবাইকে ভাল লাগতো, কিন্তু এই যে পড়াশোনার মধ্যে একটা বৃত্তিমূলক মানসিকতা, ওই চালকলা বাঁধা পড়াশোনা করলে তবে আমি রোজগার করব, তবে আমি পয়সা পাবো, এই যে পড়াশোনা এইটা তিনি সহ্য করতে পারতেন না। কিন্তু সারাক্ষণ তিনি অনেক কিছু জানার চেষ্টা করতেন, শেখার চেষ্টা করতেন, সেগুলো শিখতেন রামায়ণের গান শুনতে শুনতে, মহাভারতের গান শুনতে শুনতে, যাত্রাপালা শুনতে শুনতে, কবির লড়াই শুনতে শুনতে, সেগুলো তিনি শিখতে পারতেন, মুখস্থ করে ফেলতেন একবার শুনেই। শুধু আসলে আমরা শিখছি কোত্থেকে সেইটা তুমি দেখো, 1 নম্বর। 2 নম্বর কথা হলো এই যে একটা পাশ্চাত্যের তত্ত্ব যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, দেখবে তুমি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে সবচেয়ে ফিট, যে সবচেয়ে যোগ্য সে সার্ভাইভ করতে পারবে। এটা কিন্তু প্রকৃতির তত্ত্ব নয়, এটা ডারউইনের তত্ত্ব। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যার গায়ে জোর বেশি সে সার্ভাইভ করবে, জোর যার মুলুক তার, আমরা বাংলাতেও সেই কথা বলেছি। এবারে প্রশ্ন করো তুমি যে ডাইনোসর একদিন পৃথিবী চড়ে বেড়াতো, ডাইনোসরের মতন বিশাল বিশাল প্রাণী, আজকে ডাইনোসর কোথায় গেল? সার্ভাইভ করতে পারেনি তো, খুব তো ফিট, খুব তো শক্তিশালী। নিরামিষাশী ডাইনোসর ছিল, আবার আমিষাশী ডাইনোসরও ছিল, তারা তাকে সার্ভাইভ করতে পারলো না, একটা বিশাল প্রাকৃতিক দুর্যোগে সব শেষ হয়ে গেল। কিন্তু ওদেরও আগে থেকে আরশোলা সার্ভাইভ করছে, ওদেরও আগে থেকে ক্যান্দাই সার্ভাইভ করছে। তাহলে এই কথাটা তো ধ্রুব নয় যে যে খুব ফিট সেই সার্ভাইভ করে, তাই না? প্রকৃতি তো, তাই আমাদের গুরু মহারাজ বলতেন যে প্রকৃতির দিকে তাকিয়ে দেখবি কম্পিটিশন নেই, কোঅপারেশন আছে। সেটাই তোমার মেয়েকে শিক্ষা দেবে সবসময়, যে তোমাকে সবসময় দৌড়তে হবে, তোমাকে সবসময় জিততে হবে, সবাইকে হারাতে হবে,
তবে তুমি সারভাইভ করতে পারবে, এটা মোটেও জীবনে সত্য নয়। খেলাধুলোই ঠিক আছে, একটা খেলা করতে গেলে একটু কম্পিটিশন আনলে সে খেলাটা জমে, কে জিতবে, কে প্রাইজ পাবে, কে আইপিএল অমুক তমুক কি ওয়ার্ল্ড কাপ, এইসব ঠিক আছে। খেলাধুলো ওটা একটা মজা, ওটা বিনোদন। যারা হারছে তারাও সেটা বিনোদন হিসেবেই নেয়। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা এই কম্পিটিটিভ ব্যাপারটা আনতে চেষ্টা করি, সেটাই পাশ্চাত্য সমাজ করেছে, জানো, ইউরোপ আমেরিকা এত বছর ধরে সেটাই করেছে এবং আমাদের শিখিয়েছে যে এটাই একমাত্র উপায়। সারা পৃথিবীকে শিখিয়েছে যে উন্নতি করার, প্রগতি করার, বিকশিত হওয়ার এটাই একমাত্র উপায় কম্পিটিশন। কোম্পানি বলো, লগ্নি বলো, টাকা পয়সা বলো, যোগ্যতা বলো, সমস্ত ক্ষেত্রে, রাজনীতি বলো, সমস্ত ক্ষেত্রে, কূটনীতি বলো, সর্বত্র, সম্পর্কে পর্যন্ত, মানে একটা মেয়েকে 4টে ছেলে টার্গেট করছে কম্পিটিশান, কে পাবো, তাই না? এও এক ধরনের বিকৃত মানসিকতার পরিচয়। ভালোবাসার মধ্যে তো এটা থাকার কথা নয়। যদি সত্যি একটা ভালোবাসা থাকে, প্রীতি থাকে, তাহলে তো সে কম্পিট করবে না, তাই না? যদি সেই মেয়েটি কখনো বলে যে তোমাকে আমি ভালোবাসতে পারছি না, আমি আরেকজনকে ভালোবাসি, যদি আমার মধ্যে ভালোবাসা থাকে, আমি বল তুমি যদি তাতেই সুখী হও, বেশ, যাতেই আমি দুঃখ পাই না কেন, বেশ, তোমার যেখানে সুখ সেটা আমার শান্তি, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, তোমার ভালো চাই, তোমার আনন্দ চাই, এটি তো হওয়া উচিত। কিন্তু এই পাশ্চাত্য ডারউইনিয়ান তত্ত্বগুলো না, তোমার এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টে, তুমি দেখো একটা ট্রেন ছাড়ছে হাওড়া স্টেশন থেকে বা বাঁকুড়া স্টেশন থেকেই ধরো, আর প্রচুর প্যাসেঞ্জার, কি দৌড়াদৌড়ি, আর মানে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া যাতে সিটটা আমি আগে পাই, সব জানলা দিয়ে খবরের কাগজ ফেলে দেয় সিটের মধ্যে, বুক করে ফেললাম, বসে আবার পাশেরটা আটকে রাখলো নিজের বন্ধুকে ওখানে বসাবে বলে। বুঝতে পেরেছো? এই যে কন্টিনিউয়াস কম্পিটিশন, এটা কিন্তু সমাজের পক্ষে ভালো নয়, কখনোই ভালো নয়। বুঝতে পারছো? একটা লাইন দেখছি, রেশন দোকানের বাইরে লাইন, কি গ্যাসের দোকানের লাইন, কি ওষুধের দোকানের লাইন, সবসময় লাইনটা ডিঙিয়ে আমি চেষ্টা করছি যে একটা কিছু করাপশান করে যাতে করে আমি ডিলারটাকে বাধ্য করতে পারি আমাকে আগে সার্ভিসটা দিতে। কেন আমার ধৈর্য নেই কেন? তোমার যদি তাড়া থাকে, আর 5টা মানুষেরও তাড়া আছে, মেনে নাও যে আজকে আমাকে এইভাবে অপেক্ষা করতে হবে, যারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তারা আগে সুযোগটা পাক, কি আছে তাতে? এই যে শিক্ষা, কোঅপারেশন, এই যে কোঅপারেশন, সহযোগিতা, এই সমাজ কিন্তু কম্পিটিশন করে চলে না। তোমরা তো এখানে সব এখানকার লোকাল স্থানীয়রা, তোমরা জঙ্গলের অঞ্চলের মানুষ, তো তোমরা জঙ্গল ভালো চেনো, তোমরা অনেক জঙ্গল দেখো, জঙ্গল দেখবে, জঙ্গল দেখলে বুঝতে পারবে এমন নয় যে শুধু বড় গাছ বাঁচে, এমন নয় যে সমস্ত ভয়ঙ্কর প্রাণী যারা তারাই বাঁচে, আর যারা নিরীহ প্রাণী তারা বাঁচে না, সবাইকে নিয়ে সবাই বাঁচে, জানবে। এরকম বহু উদাহরণ আছে, বহু উদাহরণ। এমন এমন গাছ আছে যে গাছ থেকে তোমার মানে গাছের পাতা, সেই একটা এক ধরনের পোকা চিবিয়ে খায়, অনেক অজস্র কিলবিল করে পোকা সেই গাছের পাতা খেতে 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 গাছটাকে প্রায় আধমরা করে মেরেই ফেলে, কেন? বিশাল গাছ, কিন্তু এমন পোকার উপদ্রব যে গাছটাকে বাঁচতে দেয় না। দেখা যাচ্ছে সেই গাছ থেকেই সেই পাতাগুলোর গায়ে একটা তেল চুকচুকে হয়ে উঠছে, গাছের পাতাতে এক ধরনের তেল চলে আসছে, ওই পোকাগুলো সেই তেলটা খেতে আরম্ভ করছে, আর পাতাটাকে খাচ্ছে না। অর্থাৎ পাতার মধ্যে ওই তেলটা ওরা পেত, তাই জন্যেই পোকাগুলো খেত, ওই তেলটাই ছিল ওই পোকাগুলোর জীবনী শক্তি। তো গাছ দেখলো, বা গাছ দেখলো বলতে প্রকৃতি দেখলো, কি করা যায় যাতে গাছও বাঁচে, পোকাও বাঁচে, গাছের পাতাও নষ্ট হবে না, অথচ পোকাগুলো খেয়ে বাঁচবে। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। দেখো, এই হচ্ছে প্রকৃতির খেলা, ভারসাম্য। তাই জন্য কখনোই হিংসা করা শেখাবে না মেয়েকে। অন্যরা হিংসে করুক, সবাই হিংসে করে বলে আমার মেয়েও হিংসে করবে, এটা যেন করো না, কারণ আমরা সব মেজরিটি বুদ্ধিতে চলি। যখনই ছোটরা বড়দের জিজ্ঞাসা করে কেন আমাকে এটা করতে বলছো, সবাই তো তাই করে, এই উত্তরটা কখনো দিও না।
নিজের বিবেক দিয়ে যেটা মনে হচ্ছে ভেবে চিন্তে সেই উত্তরটা সবসময় দেবে। সবাই কি করে এটা ভেবো না, আর সবাই যে ঠিক করে তা দাও হতে পারে, আর সবাই স্থান কাল পাত্র আলাদা হতে পারে, বুঝতে পেরেছেন? সবসময় ডেমোক্রেসি দেখাতে যেও না যে সংখ্যায় বেশি লোক যা করে তোমাকেও তাই করতে হবে, এ কথা কখনো বলো না। অতএব তাই কখনো হিংসা বা ঈর্ষা এগুলো প্রশ্রয় দিও না তার মধ্যে। তাকে সবসময় নিজেকে আরও উন্নত করতে বলো, নিজের যোগ্যতাকে আরও ক্ষুরধার করতে বলো, কিন্তু সে ফার্স্ট হলো না সেকেন্ড হলো র্যাঙ্কিংয়ের দিকে তাকিও না, বুঝতে পারছো? সে যেটা যোগ্য একদিন না একদিন সে সেটা তার জীবনে হবেই, সেই সুযোগটা সে পাবেই। একজন হয়তো পড়াশোনায় একটু দুর্বল কিন্তু অন্য কিছু তো খুব ভালো, হয়তো হাতের কাজে খুব ভালো, কেউ হয়তো খেলাধুলায় খুব ভালো, কেউ হয়তো নাচে ভালো, কেউ গায়ে ভালো, কেউ লেখে ভালো। না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের গুণ আছে, তাকে ভগবান সেই গুণটা দিয়েছে। সেই গুণটাকে ধরে, সেই কর্মটাকে ধরে সে তার জীবনে ফুটে উঠুক, কারণ সেটাই মহামায়ের ইচ্ছা। তুমি দেখবে, তুমি নিজের জীবনেও দেখো, আমরা যদি আমাদের জীবনে দেখি, যা পড়াশোনা করেছি, যে নিয়ে পড়াশোনা করেছি, যে বিষয়গুলো নিয়ে, সেগুলো কি খুব বেশি জীবনে পরে কাজে লেগেছে? তেমন কিছুই কাজে লাগেনি। যে সাবজেক্টগুলো পড়েছি, যেগুলো নিয়ে মুখস্থ করে রাত্রি জেগে টেনশন করে পরীক্ষা দিয়ে কোনো রকমে পাস করে কি মা বাবার প্রশংসা পেয়ে এত কাণ্ড যে করেছি, সেগুলো তেমন কিছু আমার জীবনে কাজে লাগেনি। তো দেখবে আজকের জীবনে তোমার কি কাজে লাগছে, প্র্যাকটিক্যাল কিছু শিক্ষা যেগুলো তুমি পেয়েছো, প্র্যাকটিক্যাল শিক্ষা, হয়তো মা বাবার কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে, নিজের জীবনের অভিজ্ঞতার থেকে, বা কোনো সিনেমা দেখে কি টিভিতে দেখে কি সাহিত্য পড়ে এইসব জায়গা থেকে আমরা শিক্ষা পেয়েছি। ঠাকুরের কথা বলছিলাম, রামায়ণ মহাভারত পুরাণ থেকে উনি যত শিক্ষা পেয়েছেন, তার সিকিমাত্র শিক্ষা উনি মনে করতেন যে তিনি বিদ্যালয় থেকে পাননি, এবং সেই শিক্ষাটা তার কাজে লেগেছে জীবনে, তার নিজের জীবনেও, বহু লোকের জীবনে, আজকে আমাদের জীবনে কাজে লাগছে, তাই না? সুতরাং শিক্ষাটাকে একটু অন্য চোখে দেখো। সবসময় স্কুলে ক্লাসরুমের মধ্যে যে শিক্ষা হয় তা কিন্তু নয়, পুরো জীবনের সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু ভগবান অনেক কিছু শেখাচ্ছেন আমাদের। সেই শেখার মনটা রাখো, আর নিজের মনের মধ্যেও সেই মনটাকে তৈরি করে দাও, তাহলেই হবে। প্রণব মহারাজ, হ্যাঁ বলছি এই যে বিশ্ব শান্তি, বিশ্ব সম্প্রীতি, বিশ্ব সৌহার্দ্য, হ্যাঁ, এই যে ভাষাগুলো নিয়ে আমরা অনেকে দেখি যে লেখালেখি হয়, আলোচনা হয়, তো এগুলো নিয়ে অনেক সময় যোগ্যও হয়। তো এটা কি আদৌ সম্ভব না? এই কথাগুলো কন্ট্রাডিক্টরি। কারণ আমরা যদি ব্যক্তি জীবনে শান্তি না পাই, তাহলে বিশ্ব শান্তি কি করে আসতে পারে সেখানে? বিশ্ব সম্প্রীতি কি করে থাকতে পারে? কারণ বিশ্ব তো অশান্ত বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি। তো এইটা নিয়ে যদি বলেন। হ্যাঁ, কিছুটা কাজ হয়, যাগ যজ্ঞ করে কিছুটা ভাইব্রেশনের কাজ হয়। কারণ যদি আমরা বৈদিক মন্ত্র, উপনিষদের মন্ত্রগুলি যদি আমরা দেখি, দেখব সেখানে মানে ঋষিরা নিত্য শান্তির কথা বলছেন। শুধু বিশ্ব নয়, দেখবেন সূর্যতেও শান্তি আসুক, চন্দ্রেও শান্তি আসুক, গ্রহ নক্ষত্র মহাকাশে শান্তি আসুক, গাছপালা জলে শান্তি আসুক, বনস্পতি, বৃক্ষরাজি, ধূলিকণা, পোকামাকড় সবার মধ্যে শান্তি আসুক, দেহে শান্তি আসুক, মনে শান্তি আসুক, আত্মায় শান্তি আসুক। এইভাবে পুরো একটা ওই শান্তির প্রার্থনাটাই যেন সাধনার মতন আস্তে আস্তে স্থূল থেকে ধীরে 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 কারণের দিকে, মহাকারণের দিকে চলে যাচ্ছে। সুতরাং শুধু মানে যাগযজ্ঞ করে বা যাগযজ্ঞ যখন করছেন, হয়তো দেখা যাচ্ছে 500 জন সন্ন্যাসী মিলে বসে বসে একটা যজ্ঞ করছেন, এবং ওই শান্তির শ্লোক উচ্চারণ করে যাচ্ছেন, আর মনে মনে সেটা ভাবছেন। একটা তো শক্তি কাজ করবেই, একটা শক্তির একটা পুঞ্জ তো তৈরি হবেই। কিন্তু সেই একবার একটা যজ্ঞ করলো মানে কি সব হয়ে গেল? তা নয়। দেখবেন যে অনেক অশান্তি আছে, আবার অনেক জায়গাতে অনেক শান্তিও তো আছে, তাই না? এই যে আমরা এখানে বসে আছি, আমরা শান্তিতেই তো বসে আছি। কখন ইসরায়েল মানে মিসাইল ফেলবে আমরা তো চিন্তিত হয়নি এখানে,
বা এই মুহূর্তে মানে পাকিস্তান আবার আমাদের আক্রমণ করবে কিনা চিন্তায় নেই, শান্তিতে আছি। কি করে আছি শান্তিতে? অনেক ঋষিদের সংকল্পের জন্যই আছে, অনেকের প্রার্থনার জন্যই আছে। তো এই যে মানে বিশ্ব শান্তি, বিশ্ব সম্প্রীতির যে কথাগুলো হয়, এই কথাগুলো একটা এমনি যারা করে তারা কচকচি করে, এগুলো কনফারেন্সে, বক্তৃতায়, হ্যাঁ, অনুষ্ঠানে এগুলো শুনতে ভাল লাগে। এই কাব্যে, সাহিত্যে এগুলো শুনতে ভাল লাগে। প্রবন্ধে যারা আলোচনা আসলে বেশি করে, যেটা নিয়ে বেশি কথা বলে, তারা কিন্তু শান্তি সম্প্রীতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের আমার লেখাটা ছাপালো কিনা সম্প্রীতি নিয়ে, সেটা নিয়ে বেশি মাথা ব্যথা। আমার বক্তৃতাটা কজন শুনলো শান্তি নিয়ে, তাই নিয়ে মাথা ব্যথা। আমার স্পিচটা কটা ভিউজ হলো ইউটিউবে, তাই নিয়ে মাথা ব্যথা। তাদের মধ্যে কোনো শান্তির ব্যাপার নেই। সুতরাং আর বিশ্ব শান্তির যে কথা বলছেন না, বিশ্বে শান্তি আনার জন্য অশান্তিরও দরকার আছে, শান্তির জন্য যুদ্ধের দরকার আছে। এটা ভুললে চলবে না। আপনার মধ্যে প্রচুর হিংসা আমার প্রতি, আমার মধ্যেও প্রচুর হিংসা আপনার প্রতি, কিন্তু আমরা যুদ্ধ করব না বলে করছি না, আমাদের বারণ করা হচ্ছে বলে আমরা যুদ্ধ করছি না। আপনার হাতেও পরমাণু শক্তি আছে, আমার হাতেও পরমাণু আছে, তাই জন্য আমরা যুদ্ধ করছি না। আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব বলে যুদ্ধ করছি না। মাঝে মাঝে যুদ্ধটা অনিবার্য হয়ে ওঠে, অপরিহার্য হয়ে ওঠে। এই বাস্তবতাটাকে কিন্তু আমাদের ফেস করতে হবে। এই যে এত অশান্তি হচ্ছে সারা পৃথিবীতে, এটা দরকার আছে। অশান্তিটা আজকে হচ্ছে না, অনেক দিন করে পিল করে অশান্তিটা হতে 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 এখন ওপরে উঠে এসেছে। প্রয়োজন আছে, যখন কিছু শেষ হবে না তখন সেটা ওপরে উঠে আসে, এটা খেয়াল রাখতে হবে। আবার বলছি, যখন কিছু শেষ হবে সেটা ওপরে উঠে আসে। মানুষ বলে যে ধ্যান করতে বসলে বেশি চিন্তা মাথার মধ্যে চলে আসে, বেশি মন অস্থির হয়। স্বাভাবিক তো, কারণ মন তো নিজেকে ফাঁকা করতে চাইছে। ফাঁকা করতে চাইছে বলে কি করছে? যা কিছু আছে ভেতর থেকে ঠেলে তুলে দিচ্ছে। এবারে যেই আমি শান্ত হয়ে বসলাম, আমি স্থির হয়ে সোজা হয়ে বসে মনকে একটু সুযোগ দিলাম একটু স্থির হওয়ার, তখনই মন বলল কি যে হ্যাঁ, আগে নিজেকে ফাঁকা করি। তুমি সবসময় এত দৌড়ে বেড়াচ্ছ, তুমি সবসময় এত এনগেজড হয়ে আছো, এত ব্যস্ত হয়ে আছো যে আমার এই জমে থাকা কথাগুলো তো আমি বার করতে পারিনি। আর এই জমে থাকা কথাগুলো তো মন নিজে নিজে জমায়নি, তুমিই তো জমিয়েছো। অবচেতন, প্রাকচেতন, অচেতন স্তরে তুমি জমিয়ে গেছো কত কথা, কত বিকার, কত বেদনা, কত ডিপ্রেশন, কত স্মৃতি, কত হিংসা তুমি জমিয়ে গেছো এতকাল ধরে। সেটাকে একটু বার করি। আর আমরা ভাবলাম যা, আমার তো মন আরো অশান্ত হয়ে গেল। এতক্ষণ তো শান্ত ছিল, এতক্ষণ শান্ত ছিল না, এতক্ষণ কিছুতে একটা ব্যস্ত ছিল। হয় রান্না করছি, নাহলে পুজো করছি, নাহলে বাজার যাচ্ছি, নাহলে চাকরি করছি, নাহলে ব্যবসা করছি, নাহলে লগ্নি করছি, নাহলে ছেলে পড়াচ্ছি। কিছুতে মনকে ব্যস্ত রাখছি বলে তাই জন্য মন নিজেকে লক করে রেখেছে। মনের যে সিন্ধুক আছে, সেই সিন্ধুকের মধ্যে মন অনেক পেছনে পুরনো কথা লুকিয়ে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়েছে। কি করবে? মন তো সুযোগ পাচ্ছে না সেগুলোকে বার করার, তাই না? যখন আমি স্থির হচ্ছি তখন এই সিন্ধুকের দরজাটা খুলে যাচ্ছে আর ভিতর থেকে সব কিছু বেরিয়ে আসছে। প্রথম লক্ষণ, মন এবার ফাঁকা হতে চাইছে। বিরতে এক সময় মন যখন নির্বিষয় হলো, আর যখন মনের মধ্যে কোনো বিষয় নেই, তখন শান্তি। তাই জন্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য অশান্তির প্রয়োজন আছে। অনেক অধর্ম হয়েছে মহাভারতে, যার জন্য ধর্ম প্রতিষ্ঠা করার জন্য একটা যুদ্ধ করতে হলো। তেমনি
আজকে বিশ্বে অনেক অশান্তি হচ্ছে, অনেক সম্প্রীতির অভাব হচ্ছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। দুটো জিনিস মনে রাখবেন, এক, এটা একদিনে নয়। তাহলে যাক ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ইসরায়েল প্যালেস্টাইনের যে ব্যাপারটা হচ্ছে এটা একদিনের নয়, এটা 1948 সাল থেকেও নয়, যবে থেকে ইসরায়েল রাষ্ট্র তৈরি হলো। এটা যবে থেকে ইসলাম তৈরি হলো তখন থেকে শুরু হয়েছে। এটা প্রফেট মুহাম্মদের সময় থেকে শুরু হয়েছে। ইহুদিদের সাথে মুসলমানদের যে ঝামেলা তখন থেকে শুরু হয়েছে। সে এতকাল ধরে যে তিল তিল করে চলছে, অনেকগুলো যুদ্ধ হয়েছে, সংঘাত হয়েছে, এইবার সার্ফেসে উঠে এসেছে। এবার হয় এ ওকে শেষ করে ছাড়বে, নাহলে ও একে শেষ করে ছাড়বে। যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অশান্তি থামছে না। একটা উদাহরণ দিলাম, এরকম প্রত্যেকটা উদাহরণ তাই। প্রত্যেকটা জায়গায় যত অশান্তি আছে এটা একদিনের তৈরি করা নয়। এই বিরাট ইতিহাস আছে। যে ইতিহাসের যে সময়টাকে আমরা শান্তির সময় বলেছি, সেখানেও কিন্তু ভেতরে ভেতরে তলায় তলায় করে অশান্তি থেকেছে। একটা সময় মানুষ খুব একটা যুদ্ধ করেনি মানেই যে সময়টা খুব শান্তিপূর্ণ তা কিন্তু নয়। দেখবেন অনেক সমাজবিদরা বলবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর তেমন কোনো বড় যুদ্ধ হয়নি, পৃথিবীতে শান্তি থেকেছে। সত্যি কি শান্তি থেকেছে? মানুষের মনে শান্তি থেকেছে, মানুষের পাড়ায় শান্তি থেকেছে, মানুষের জীবনে শান্তি থেকেছে, সব সময় দ্বন্দ্ব থেকেছে এবং প্রচুর যুদ্ধ হয়েছে। সেগুলো বেশি বাড়াবাড়ি হয়নি কেন? কারণ শক্তিশালীরা দুর্বলের উপর আক্রমণ করেছে। তাই জন্যে আফগানিস্তানের রাশিয়া আক্রমণ করেছে, আফগানিস্তানে আমেরিকা আক্রমণ করেছে, ইরাকের আমেরিকা আক্রমণ করেছে, সিরিয়াতে আমেরিকা আক্রমণ করেছে। যেখানে যেখানে এই দুটো প্রবল প্রতাপশালী দেশ সেটা পৃথিবীকে অধিকার করার জন্য যা করার করেছে, সেটা খুব একটা বেশি যুদ্ধ হতে পারেনি, কারণ তারা খুব দুর্বল দেশ। বুঝতে পারছেন? এখন যখন মেরুকরণ হচ্ছে, এখন আস্তে 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 একটা বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমেরিকার আগের মতন অত শক্তিশালী নেই, হ্যাঁ, এবং রাশিয়া আগের থেকে অনেক দুর্বল হয়েছে, সেই সোভিয়েত যুগ থেকে অনেক দুর্বল হয়ে গেছে, যার জন্য বিশ্বযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিক দিয়ে দেখে মনে হবে যে প্রচুর অমঙ্গল হচ্ছে, দেখে মনে হবে প্রচুর রক্তপাত হচ্ছে, অনেকে অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কিন্তু আগামীর দিকে ভাবে যে ত্রিকালকে দেখেন যদি আপনি, তাহলে জানবেন ভালো হচ্ছে। যা কিছু হচ্ছে শেষে শুভ হবে বলে হচ্ছে, শেষে মঙ্গল হবে বলে হচ্ছে যা কিছু হচ্ছে। সুতরাং বিশ্ব শান্তি বলে আর সোনার পাথর বাটি বাঙ্কাম সুভাষচন্দ্র বসু বলেছিলেন, এসব সব মুখের কচকচি, এসব বিশ্ব শান্তি বিশ্ব সম্প্রীতি বলে কিছু হয় না। বিশ্ব শান্তি মানেটা কি রে বাবা? সবাই খুব শান্তিতে আছে, সবাই সবার দিকে তাকিয়ে খুব হাসছে, কোনো শত্রুতা নেই, কোনো মামলা নেই, মোকদ্দমা নেই, পুলিশ থানাগুলো চুপচাপ বসে আছে, বাজি তাড়াচ্ছে, এইটাকে বলে বিশ্ব শান্তি? জীবনে তো অশান্তির দরকার আছে, তো এগুলো জীবনের পরীক্ষা, তো জীবনে চ্যালেঞ্জের দরকার আছে। তো শুধু দুধে ভাতে থাকবো আর আরামে থাকবো আর সুখে থাকবো, এটা জীবন নাকি? যে জীবনে সংগ্রাম আছে, যেগুলো চলতে গিয়ে পায়ে কাটা বেঁধে, যে জীবনে মাঝে মাঝে পড়ে যেতে হয়, যে পথ দুর্গম, সেই পথ চলেই তো শেষে গিয়ে আনন্দ, তাই না? লোকে তীর্থ করতে গিয়ে এত কাণ্ড করে অমরনাথ যায় কেন? 3 দিন ধরে কঠিন ট্রেকিং করে অমরনাথ যাচ্ছে কেন মানুষ? ওই দুর্গম পথ। কমপ্লেন করছে না তো, রাস্তাগুলো সারাতে পারে না, সরকার কি করছে? এটা হাইওয়ে করতে পারে না, বেশ গাড়ি করে 16 দিকে হাইওয়ে করে অমরনাথ চলে যেতাম, করতে পারে না, এমন কেউ বলছে না? ওটাকে ওয়েলকাম করছে। হ্যাঁ, তীর্থ করতে গেলে, শিবকে দর্শন করতে গেলে কষ্ট করবো, শিবের নাম করতে করতে যাব, দেখি তিনি আমাকে রক্ষা করেন কিনা। এই তো জীবন, এটাই তো জীবন, তাই না? সুতরাং শুধু শান্তি, কোনো অশান্তি নেই, এটা তো জীবন নয় খুব একটা। তাই বিশ্ব শান্তি কতটা সোনার পাথর বাটি। যাগ যজ্ঞ যারা করে তারা নিজেরা একটু শান্তি পায়। এই মহারিষি মহেশ যোগী ছিলেন, ইন্টারন্যাশনাল মেডিটেশন করতেন এক একটা বিশেষ বিশেষ দিনে। হ্যাঁ, তিনি তার যত ভক্ত ছিল
পৃথিবী জুড়ে তার অনেক ভক্ত ছিল। ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন তিনি টোপ দিতেন যে আমার ঠিক সেখানে টেকনিকে যদি মেডিটেশন করো তাহলে শরীরটা মাটি থেকে কয়েক ফুট ওপরে উঠে যাবে। সেরকম কারোর হতো না, ওই স্প্রিং দেওয়া সোফায় বসে ধ্যান করতো, আর মাঝে মাঝে এরকম করে লাফাতো, তখন একটু একটু স্প্রিং দেওয়া যেহেতু সোফা, শরীরটা একটু উঠে যেত, সেই সময় টাক করে কেউ ছবি তুলে নিত আর সেগুলো প্রচার করতো যে এখন অন্যদের এরকম হচ্ছে। সেই মহারিষি মহেশ যোগী তার সেই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন তিনি করাতেন। অমুক দিনে বিশ্ব শান্তির জন্য সবাই মেডিটেশন করবে, সবাই করতো একটা বিশেষ টাইমে 11টা থেকে 12টা 1 ঘন্টা করে করতো, করে হয়ে গেল, বিশ্ব শান্ত হয়ে গেল। এই লোকগুলো একটু শান্তি পেল যে আমরা বিশ্ব শান্তির জন্য কিছুটা করলাম, তাই না? আমরা সবাই একটু পার্টিসিপেট করতে চাই না, শুধু তো বসে বসে সমালোচনাই করছি, শুধু বসে বসে নেতাদের মানে গালমন্দ করছি, নিজেরাও কিছু একটা করি। চলো চলো 1 ঘন্টা আমি মহেশ যোগীর ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করেছি, আরও 1.5 লক্ষ লোককে নিয়ে, মানে পৃথিবী জুড়ে 1.5 লক্ষ লোক সে একই সময় করেছে। এইবার শান্তি আসছে, দেখো সিজ ফায়ার ঘোষণা করে দিল, দেখো আমরা মেডিটেশনটা করলাম বলে। এরকম নিজেরা একটু শান্তি পায়, নিজেরই সান্ত্বনা পায়, তাই পাক না, তাও তো কিছু তো কাজ হচ্ছে। কিন্তু ওই বিশ্ব শান্তি, বিশ্ব সম্প্রীতি, সবাই সবাই ভাই ডাই, হ্যাঁ, এইসব নিয়ে বেশি কপচানোর দরকার নেই। এইসবগুলো এখন বস্তা পচা হয়ে গেছে। প্র্যাকটিক্যাল হতে হবে, জীবনটাকে বুঝতে হবে।